হুম, মানে অবজেক্টের স্থানে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন, আর যদি একাধিক থাকে তখন সেটা নাউন ফ্রেজ হয়। ঠিক আছে, সুন্দর। আর এইটা তো বুঝতে পারছেন, এই কবিতা মানে এখানে যে লাইনগুলো রয়েছে কোনটার কি কাজ এখানে জাস্ট একটু অল্প করে বোঝানো হয়েছে। এখন আচ্ছা, এখানে প্রশ্ন কি বলা হচ্ছে যে ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, মানে জোড়ায় জোড়ায় কাজ রয়েছে, আপনি উপরেরটুকু বুঝতে পারলে এটা বুঝতে পারবেন। দেখেন, এ নম্বরে বলা হচ্ছে হোয়াট ডু দ্য বোল্ড ওয়ার্ডস ইন দ্য পোয়েম টেল অ্যাবাউট ইজ পার্ট অফ স্পিচ, মানে এই যে এই লাইনগুলোর মধ্যে যে ওয়ার্ডগুলো একটু বোল্ড করা রয়েছে, মানে এই যে গাঢ়, বুঝতে পারছেন? এখানে বোল্ড বলতে এই যেমন নাউন, ফিল্ড, ফাউন্টেন একটু বেশি মোটা না, ওইগুলোর থেকে এগুলাকে বলা হয় বোল্ড করা। তো এখানে এই যে বোল্ড যে ওয়ার্ডগুলো রয়েছে এই শব্দগুলা কবিতার মধ্যে হোয়াট টেল কি বলে, অ্যাবাউট ইজ পার্টস অফ স্পিচ, মানে প্রতিটা পার্টস অফ স্পিচ সম্পর্কে কি বলা হচ্ছে সেটা আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে। যেমন এই যে এইটা একটা নাম, এই যে ফিল্ড নামকে নির্দেশ করতেছে, এইভাবে লিখতে হবে। আপনি এটা মানে বুঝতে পারলে, পার্টস অফ স্পিচ বুঝতে পারলে এই প্রশ্নগুলো বুঝতে পারবেন। এ নম্বর প্রশ্নের উত্তর কী হবে আজকে একটু আপনি খাতায় লিখবেন, কারণ যেহেতু বুঝতে পারছেন এইখানে কালকে আপনার এগুলা কাজ দেওয়ার মানে দরকার ছিল, আর লিখবেন, ঠিক আছে, মনে করে, মনে না থাকলে তো হবে না। আর বি নম্বরে হোয়াট এক্সাম্পলস অফ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ আর গিভেন ইন দ্য পোয়েম, মানে কি উদাহরণ দেওয়া রয়েছে এই যে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচের কবিতার মধ্যে, সেটা জানতে চাওয়া হচ্ছে। তারপরে সি নম্বরে বলা হচ্ছে ক্যান ইউ থিঙ্ক অফ মোর এক্সাম্পলস অফ ইচ পার্ট অফ স্পিচ, হোয়াট আর সাম অফ দেম, মানে ক্যান ইউ থিঙ্ক, বলেন। এখানে যে পার্টস অফ স্পিচের যে एग्जांपल দেওয়া আছে, আর মানে আরো মোর মানে আরো বাকি মানে বেশি एग्जांपल উদাহরণ আপনি জানেন কিনা, এটা হচ্ছে লিখতে বলা হয়েছে। এই কয়েক উদাহরণ দেওয়া আছে থেকে আর অন্য কোন উদাহরণের নাম জানেন। তাহলে তিনটা প্রশ্ন আপনার বাসার কাজ থাকবে, ঠিক আছে? লিখবেন, খাতায় লিখে সেটার ছবি দিবেন আমার কাছে। আমি যেহেতু হচ্ছে ওই যে পার্সোনাল যে নোটটা আমি লিখিনি, তাহলে ওইটা আমি হচ্ছে একবারই করে নেব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওইটা সহ, ঠিক আছে, ওইটা সহ আপনার কাজ থাকবে। আর এখানে দেখেন রিড দ্য সেন্টেন্স বিলো, নিচে যে বাক্যগুলো রয়েছে এগুলো পড়তে বলা হচ্ছে। অ্যান্ড আইডেন্টিফাই ইজ টাইপ অফ পার্ট অফ স্পিচ ইন ইট, এরপরে এখানে আপনি কেমন বুঝতে পারছেন এটা জানা যাবে। বলা হচ্ছে দেখেন এইগুলা, এই তিনটা সেন্টেন্স পড়তে বলা হচ্ছে এবং আইডেন্টিফাই করতে বলা হচ্ছে, মানে শনাক্তকরণ করতে বলা হচ্ছে ইজ টাইপ অফ পার্ট অফ স্পিচ, মানে প্রতিটা পার্টস অফ স্পিচ শনাক্তকরণ করতে বলা হচ্ছে ইন ইট, মানে এই সেন্টেন্সগুলোর মধ্যে যেগুলো রয়েছে সেগুলা। এবার এক নম্বর যে বাক্য সেটা দেখেন, ফ্রাইটেন্ড মানে ভীত, ভীত ম্যান মানে মানুষ, ওয়াজ সিকিং হেল্প ডেসপারেটলি, মানে খুব করে সে সাহায্য চাচ্ছে, ঠিক আছে, মরিয়া হয়ে, ডেসপারেটলি বলতে মরিয়া হয়ে সাহায্য চাচ্ছে। এই সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলা কোন পার্ট অফ স্পিচ আপনার বলতে হবে, ঠিক আছে? এখন বলেন এ কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। তারপরে ফ্রাইটেন্ড, এটা মনে হচ্ছে না ভার্ব, কিন্তু ভার্ব না কিন্তু, কারণ এই যে নাউন, ম্যান নাউন, ঠিক আছে, এই মানুষকে বর্ণনা করতেছে যে লোকটার কি অবস্থা, কিভাবে আছে, সে একেবারে ভীত হয়ে, ঠিক আছে, ভয় নিয়ে রয়েছে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই জন্য এখানে এটা অ্যাডজেক্টিভ। তারপরে এই যে ওয়াজ, এটা ভার্ব, অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে এখানে কি মেইন ভার্ব, ঠিক আছে। তবে এটা কিন্তু নন ফাইনাইট ভার্বের, আপনি যখন ভার্বের মধ্যে যাবেন তো বুঝতে পারবেন, দুইটাই এখানে ভার্ব। তারপরে হেল্প, এটা কি বলেন তো, এই সেন্টেন্সের মধ্যে হেল্প কোন পার্ট অফ স্পিচ বলতে পারবেন?
হেল্প কি যেমন ভার্ব হিসেবে ব্যবহার হয় না সব জায়গায়, জি ভার্বই বলতেছেন, মানে হেল্প মানে সময় সাহায্য করা। কিন্তু এইখানে এই সেন্টেন্সের মধ্যে কিন্তু হেল্প ভার্ব না। কারণ কি জানেন, আপনি মানে ভার্ব যেটা সেটার হিসাব অন্যরকম হবে। এখানে দেখেন ওয়াজ সিকিং, এই দুইটা ভার্ব, আবার আরেকটা ভার্ব তো থাকে না, থাকতে হলে তার আগে অবশ্যই টু থাকতো, তখন সেটা হতো ইনফিনিটিভ। কিন্তু এখানে মানে দেখতে হবে, ঠিক আছে, অর্থ দেখে আপনার যে পার্টস অফ স্পিচ সেটা আইডেন্টিফাই করতে হয়। যেমন একটা ভীত মানুষ, সে সাহায্য চাচ্ছে, আপনি যে ভার্বটা রয়েছে তাকে যদি কি দিয়ে প্রশ্ন করেন, কি এবং কাকে, এই দুইটা জিনিস দিয়ে প্রশ্ন করলে আপনি অবজেক্ট পাবেন। আর অবজেক্টের স্থানে যেই জিনিসটা বসবে সেটা কি হবে, নাউন। এবার আপনি প্রশ্ন করেন যে লোকটি কি চাচ্ছে, উত্তরে কি আসতেছে, সাহায্য। তার মানে এখানে হেল্প যে ওয়ার্ডটা এটা কিন্তু নাউন, বুঝতে পারছেন। এখানে মানে কখনোই দেখেন এটা কেউই বলবে না নাউন। এমনিতেই সাধারণত আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন হেল্প কোন পার্ট অফ স্পিচ, ভার্ব, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে এটা নাউন। আর ডেসপারেটলি এটা তো আপনি বুঝতে পারছেন যে মানে কি অবস্থা বা কি অবস্থায় রয়েছে বা কিভাবে সাহায্য চাচ্ছে, মরিয়া হয়ে, এটা আপনি ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবেন সেটা অ্যাডভার্ব। বুঝতে পারছেন এইগুলা। 2 নম্বরে দেখেন দ্য সান ওয়াজ সিটিং স্লোলি ইন দ্য ওয়েস্ট, মানে সূর্য আপনার ধীরে ধীরে অস্ত যাচ্ছে, ঠিক আছে, পশ্চিম দিকে। তো এইখানে আপনি বলেন কোন পার্ট অফ স্পিচ এই ওয়ার্ডগুলা। এখানে হচ্ছে দা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সান, দ্য সান, দা সান এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সান কি অ্যাডজেক্টিভ? দা দা হচ্ছে অ্যাডজেক্টিভ, না দা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সান এটা হচ্ছে নাউন। হ্যাঁ নাউন, সান তো নাউন। আপনি দ্বিধাগ্রস্ত হচ্ছেন কেন? সান তো নাউনই, মানে যদি আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকে তখন সেটা নাউন হয়। আবার আপনার যে পসেসিভ শিখাইছিলাম, পসেসিভের পরে যেটা থাকবে সেটা নাউন হবে। নাউনের অনেকগুলা পজিশন আছে, মানে ডিটেলস আলোচনা না করলে আপনি বুঝতে পারবেন না ভালোভাবে। নাউনের মনে করেন যে আপনি যদি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খোঁজেন তাহলে 14টা পজিশন আছে নাউনের, যে এই 14 জায়গায় নাউন ব্যবহার করা হয়, কিন্তু বেসিক্যালি আছে 5টা। সেগুলো পরে আপনি জানতে পারবেন, তবে দ্বিধাগ্রস্ত হওয়া যাবে না, ঠিক আছে। এটা তো মানে আপনার বলছি না যে শুধু ওয়ার্ড দেখলে হবে না, অর্থ দেখতে হবে, এটা সব ক্ষেত্রে না। আপনি যখন বুঝতে না পারবেন তখন অর্থ দেখবেন, কিন্তু এখানে তো আপনি সান, সূর্য, এটা তো ইজিলি বলা যায় নাউন। তারপর বলেন এটা হচ্ছে এটা ভার্ব, এটা ভার্ব। তারপরে স্লোলি, যেমন আই অ্যাম রিডিং এ বুক, দেখেন আই অ্যাম রিডিং এ বুক, এখানে অ্যামটা অক্সিলারি ভার্ব, তাহলে রিড মূল ভার্ব না, তাহলে আইএনজি করা হয়েছে, দুইটাই ভার্ব, অক্সিলারি ভার্ব আর একটা ভার্ব থাকলে সেটা দুইটাই ভার্বের কাজ করে। তারপরে স্লোলি এটা অ্যাডভার্ব, বুঝতে পারবেন। ইন প্রিপজিশন, দ্য অ্যাডজেক্টিভ ওয়েস্ট নাউন। এরপরে 3 নম্বরটা পড়েন তো। A foolish wife came and asked the man, "Where did you find the golden chain around your neck?" এখানে আপনি তো ইংরেজি খুব সুন্দরভাবে পড়তে পারেন। হ্যাঁ বলেন অর্থটা কি? এর অর্থ হচ্ছে a foolish boy came, foolish boy মানে কি গ্রামের ভালো আসে এবং একটি ব্যক্তিকে জিজ্ঞাসা করে, where did you find the golden chain around your neck, মানে around your neck আপনার হচ্ছে মানে তার গলায়, হ্যাঁ সোনার, যে আপনার গলার আর চারপাশে আপনি এই সোনার চেকটা খুঁজে পেলেন কিভাবে? তো এখানে বলেন এই ওয়ার্ডগুলো কোন, ঠিক আছে, কোন পার্টস অফ স্পিচ?
এ অ্যাডজেক্টিভ, এ হচ্ছে অ্যাডজেক্টিভ, ভিলেজ হচ্ছে নাউন। এখানে বয় হচ্ছে, বয়টাও তো নাউন। তাহলে ভিলেজ কি হবে? দুইটা নাউন থাকলে শেষেরটা নাউন, আগেরটা কি হয়? আগেটা অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ। মানে ভিলেজ তো নাউন, কিন্তু যখন দুইটা কিংবা একাধিক 3 4 5 মনে করেন 100টা নাউন আছে পরপর, শুধুমাত্র শেষের নাউনটাই নাউন আর আগের সব নাউন অ্যাডজেক্টিভ। তারপর এখানে কেম, আচ্ছা কেম এখানে আসে, এটা হচ্ছে ভার্ব। তারপরে এন্ড, এটা হচ্ছে কনজাংশন। তারপরে আজ, মানে জিজ্ঞাসা করা, আজ, এটা তো ভার্ব হবে। তারপরে হচ্ছে দা ম্যান, এখানে হচ্ছে দাটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ম্যানটা হচ্ছে নাউন। তারপরে ওয়্যার, এখানে ওয়্যারটা হচ্ছে প্রোনাউন। এখানে ডিড, এটা হচ্ছে ডিড, এখানে ভার্বের কাজ করতেছে। হ্যাঁ, ডু ভার্বের কাজ করতেছে, ডু ডিড রান সেটার। তারপরে ইউ, এখানে ইউটা হচ্ছে প্রোনাউন। তারপরে ফাইন্ড মানে খোঁজা, এটা ভার্ব। তারপরে দা হচ্ছে অ্যাডজেক্টিভ। গোল্ডেন, এটা হচ্ছে নাউন। তারপরে চেইন, তাহলে চেইনটা হচ্ছে নাউন আর গোল্ডেনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। রাইট। তারপরে হচ্ছে অ্যারাউন্ড, মানে চারপাশে। তো কোথায়, কোথায় মানে চারিদিকে, তার মানে কোথায় দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তারপরে ইওর, এটা হচ্ছে প্রোনাউন আর নেক্সট, এটা হচ্ছে নাউন। ইওরটা এখানে কিন্তু প্রোনাউন না, ইওরটা এই জায়গায় আপনার পসেসিভের কাজ করছে না, নাউনের আগে আছে। যেমন মাই বুক, মাই বুক, তাহলে মাইটা কি? মনে করেন আছে মাই বুক, মনে করেন একটা সেন্টেন্স এমন আছে, এই যে দেখেন, দিস ইজ মাই বুক, এখানে মাইটা কোন পার্ট অফ স্পিচ? এটা প্রোনাউন না, এই যে দিসটা প্রোনাউন, এটা আপনার দেখছেন না একটা নাউনের আগে রয়েছে। পসেসিভ, পসেসিভগুলো সব অ্যাডজেক্টিভ। আপনার এই যে এখানে যেটা দেখাইছিলাম, যে এই জায়গাতে এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ, এই যে এইগুলা, যে ইওর আছে, ইওর। আর যেটা প্রোনাউন হয় সেটা হচ্ছে ইয়োর্স, লাস্টে এস থাকবে। ঠিক আছে, আপনি ভালোই বুঝতে পারছেন। পরবর্তীতে এখানে যে 8টা নাউন মানে পার্টস অফ স্পিচ রয়েছে, সেগুলা এবার আমরা পড়ি। দেখেন এখানে বলা হচ্ছে নাও রিড অ্যাবাউট ইচ টাইপ অফ পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচের প্রতিটা ধরন, মানে যে 8 প্রকার রয়েছে সেগুলো পড়তে বলা হচ্ছে। প্রথমে নাউন। নাউন কি আমরা তো মানে ইতিমধ্যে জেনেছি। নাউন ইজ আ ওয়ার্ড, নাউন হচ্ছে বা হয় একটা শব্দ, ইউজ টু নেম সামথিং, মানে কোনো নামের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সে নামটা হতে পারে কোনো ব্যক্তির নাম, পার্সন, অ্যানিম্যাল, প্লেস, থিঙ্ক অর আইডিয়া। যে কোনো কিছু নামই মূলত নাউন। বুঝতে পারছেন? যে কোনো নাম সেটা নাউন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, অল অফ দ্য ফলোয়িং আর নেমিং ওয়ার্ড, রাইট, নেমিং ওয়ার্ড। তো এখানে যে বলা হচ্ছে এই যে নিচে যেগুলো রয়েছে সবগুলাই নাউন। যেমন এই যে রাহুল, অ্যান, তারপরে
হামিদা, মালেক, এখানে সব নামগুলো নাউন। নাউন হচ্ছে মূলত নেমিং ওয়ার্ড, কিন্তু বাক্যের মধ্যে নাউন দেখে বুঝতে হবে যে এটা নাউন। মানে এখানে নাউনের যে পজিশনগুলো রয়েছে সেগুলো আপনার দেখালে আপনি ভালো বুঝতে পারবেন। আগে এই মানে 8 প্রকার দেখি, তারপরে তাহলে নাউন তো আপনার ক্লিয়ার, সমস্যা নাই। আচ্ছা, দেখেন প্রোনাউন্স। এরপরে প্রোনাউন কি? যেটা মূলত নামের পরিবর্তে বসে, তাই না? নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা প্রোনাউন। এটাও পড়েন দিনই, এই যে 3 লাইন বাংলা অর্থ সহ প্রোনাউনটা পড়েন। Pronoun is a word that replaces a noun. হচ্ছে pronoun হচ্ছে সাধারণত নাউনের পরিবর্তে বসে। pronoun হচ্ছে একটা শব্দ যেটা নাউনের পরিবর্তে বসে। Helps us to avoid repetition. এটা হচ্ছে মানে রিপিটেশনস বলতে একই কথা বারবার মানে বলা হয় যেখানে সেটাকে এড়িয়ে চলে। মানে কারণ নাম বারবার বলার দরকার নেই। যদি ছেলে হয় তার পরিবর্তে হি, মেয়ে হলে সি। তারপর ফর এক্সাম্পল instead of Elena talk to Elena's child. এখানে উদাহরণস্বরূপ instead of মানে কি জানেন? এখানে এলিনা পরিবর্তে পরিবর্তে বলেন। মানে এলিনার সন্তান বা শিশুর কথার পরিবর্তে। ট্রাই করেন, আপনি পারবেন ইনশাআল্লাহ। এলিনা টক টু হার চাইল্ড, যে তুমি বলতে পারো যে এলিনা তার সন্তানের সাথে কথা বলে। here her is the pronoun, এখানে হচ্ছে তার হচ্ছে pronoun, হার refers to the noun Elena. এটা it refers to the noun Elena. refers মানে নির্দেশ করা। এলিনার পরিবর্তে এটা দেখেন এইখান থেকে এই যে ইনস্টেড অফ বলতে পরিবর্তে, এলিনা টক টু এলিনাস চাইল্ড, মানে এলিনা কথা বলতেছে তার এলিনার সন্তানের সাথে। এখানে তার কথা নাই, যে এলিনার সন্তানের সাথে কথা বলতেছে। এইভাবে আপনি এই যে এখানে এলিনা নামটা না বলে এখানে যদি আপনি লেখেন হার, তাও সেটা হবে। কারণ কি বারবার ব্যবহার করার দরকার নাই নাম। সেটা বলতেছে যে ইউ মাইট সে, তুমি এভাবে বলতে পারো যে এলিনা টক টু হার চাইল্ড, এলিনা তার সন্তানের সাথে কথা বলতেছে। এলিনার সন্তান বা শিশুর সাথে কথা বলতেছে, মানে এলিনা তার এই যে হার তার সন্তানের সাথে বা শিশুর সাথে কথা বলতেছে। এই যে এখানে যে হারটা রয়েছে চাইল্ডের আগে যে হার ইজ দ্য প্রোনাউন, এখানে এই হারটা হচ্ছে প্রোনাউন। ইট রেফার্স, এই ইট বলতে এই হারটা রেফার্স নির্দেশ করে টু দ্য নাউন, কোন একটা নাউনকে। অর্থাৎ এই যে এলিনা, এই হারটা এই যে এখানে আগে যে এলিনা ছিল এই এলিনাকে নির্দেশ করতেছে। এজন্য বারবার তার নাম ব্যবহার করার দরকার নাই। বুঝতে পারছেন? তাহলে প্রোনাউন একটা শব্দ যেটা নাউনের স্থানে আসে এবং এটা সাহায্য করে বারবার একই কথা বলা এড়িয়ে চলতে। যেমন ইনস্টেড অফ এলিনা টক টু এলিনাস চাইল্ড, মানে এলিনাস সন্তানের সাথে কথা বলতেছে। এটা না বলে ইউ মাইট সে, তুমি এভাবে বলতে পারো যে এলিনা টক টু হার চাইল্ড, এলিনা তার এই যে এলিনার চাইল্ড না বলে তার চাইল্ড বা শিশুর সাথে সে কথা বলতেছে। হিয়ার আচ্ছা, হার ইজ দ্য প্রোনাউন, এখানে হার যে ওয়ার্ড রয়েছে সেটা প্রোনাউন। ইট বলতে হার, এখানে হারটা রেফার্স নির্দেশ করে টু দ্য নাউন, যে এলিনা রয়েছে এলিনা নাউনকে নির্দেশ করতেছে, এই যে এলিনা। বুঝতে পারছেন? এরপরে অ্যাডজেক্টিভ মডিফাইজ অর ডেসক্রাইব, মানে বর্ণনা করে অথবা বিশেষায়িত করে। মডিফাই বলতে বিশেষায়িত করা।
নাউন অর প্রোনাউন, কোনো একটা নাউন অথবা প্রোনাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করে। ইউজুয়ালি সাধারণত ইন ইংলিশ, ইংরাজিতে দ্য অ্যাডজেক্টিভ কামস বিফোর দ্য নাউন, সাধারণত নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ আসে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য স্মার্ট স্টুডেন্ট আর্নড অ্যান এ, মানে একজন এখানে স্মার্ট বলতে পারেন মেধাবী শিক্ষার্থী, সে মানে অর্জন করেছে এ গ্রেড। ঠিক আছে, এখানে স্টুডেন্ট একটা নাউন তার আগে রয়েছে, এই জন্য এটা আপনার অ্যাডজেক্টিভ, এবং এটা অ্যাডজেক্টিভ হওয়ার কারণ হচ্ছে এই স্টুডেন্টকে সে ডেসক্রাইব করতেছে, স্টুডেন্টরা কেমন সেটা বলতেছে, এই জন্য। অ্যাডজেক্টিভস অলসো কাম আফটার লিঙ্কিং ভার্বস। ফর এক্সাম্পল, আই ফিল হ্যাপি। অ্যাডজেক্টিভ আরও মানে আসে লিঙ্কিং ভার্বের পরে। লিঙ্কিং ভার্ব কি এখানে রয়েছে, এটা বুঝতে পারবেন, এটা আসে মানে আই ফিল হ্যাপি, আমি এই যে সুখী অনুভব করি। ঠিক আছে, এখানে যে হ্যাপি রয়েছে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। কারণ কি বলেন তো, অ্যাডজেক্টিভ মূলত কি দই গুণ, তারপরে কি বোঝায়, সংখ্যা পরিমাপ, এইসবগুলো বোঝায় না। এখানে এই যে হ্যাপি তার একটা অবস্থা বোঝায়, অবস্থা, সে সুখী অনুভব করতেছে। আর এই যে ফিলটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, লিঙ্কিং ভার্ব কি জানেন? আচ্ছা, ভার্বের সময় আরো ডিটেলস জানতে পারবো আমরা। এবার এই ভার্বটা পড়েন, এখানে আপনি পড়েন। Verbs generally express an action or a state of being. মানে ভার্ব সাধারণত কোনো কাজ বা হচ্ছে কোনো কাজের শুরু এটা প্রকাশ করে। There are several classification of verbs: action verbs, linking verbs, main verbs, auxiliary verbs, transitive or intransitive, and phrase verbs. এখানে হচ্ছে ভার্বের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ এবং ফ্রেজ ভার্ব। ফ্রেজাল ভার্ব। উদাহরণস্বরূপ এখানে অ্যাকশন ভার্বস শো অ্যাকশন, মানে যেটা অ্যাকশন ভার্ব সেটা কোনো কাজকে দেখায়। ঠিক আছে, কাজকে দেখায়, যেমন হি রানস, সে দৌড়ায়, একটা কাজ দেখাচ্ছে এখানে। তা শি প্লেস, সে খেলা করে। দে স্টাডি, তারা পড়াশোনা করে। এগুলো সবই কাজ করা বোঝায়, এর জন্য এটা অ্যাকশন ভার্ব। লিঙ্কিং ভার্বস লিঙ্ক দ্য সাবজেক্ট টু অ্যান অ্যাডজেক্টিভ অর আ নাউন। যেটা লিঙ্কিং ভার্ব সেটা মূলত লিঙ্ক করায়, মানে সম্পর্ক করায়, মানে সাবজেক্টের সাথে। এই যে সাবজেক্টের সাথে কোনো একটা অ্যাডজেক্টিভ অথবা একটা নাউনের যে সম্পর্ক, মানে কোনো একটা ভার্ব যদি সাবজেক্টের সাথে নাউন অথবা অ্যাডজেক্টিভের মিল রাখে, মানে যিনি সাবজেক্ট তিনিই অ্যাডজেক্টিভ হবে, সেই ক্ষেত্রে সেই ভার্বটা হবে আপনার লিঙ্কিং ভার্ব। যেমন এখানে দেখেন যে আই ফিল হ্যাপি, এখানে যিনি হ্যাপি তিনি কিন্তু আই, মানে সাবজেক্টের যেটা রয়েছে আইটাই হ্যাপি। ঠিক আছে, এই যে যিনি আই তিনি হ্যাপি, এই জিনিসটা বোঝানোর জন্য মাঝখানে যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কারণ এই ভার্বের কারণে আমরা বুঝতে পারতেছি যিনি আই তিনি হ্যাপি, এই জন্য এই ফিল যে ভার্ব সেটা এখানে লিঙ্কিং ভার্ব। বুঝতে পারছেন? ওকে, যেমন এই যে এইভাবে মনে করেন যে বলা হয় যে আই এম এ স্টুডেন্ট অথবা আই অ্যাম স্টুডেন্ট, তাহলে এখানে আমি মানে যেই আই সেই কিন্তু স্টুডেন্ট, এই জন্য অ্যাম এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। বুঝতে পারছেন? এখানে তখন আর অ্যামটা আপনার বি ভার্ব না বা অক্সিলারি ভার্ব না, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তারপরে এই যে মতিন ইজ ইন্টেলিজেন্ট, দেখেন এখানে উদাহরণ, মানে যিনি মতিন তিনি কিন্তু এখানে ইন্টেলিজেন্ট, তাই না? এই জন্য ইজ এটা হলো লিঙ্কিং ভার্ব। তারপরে হি ইজ আর টিচার, যিনি হি তিনি টিচার, এটা বোঝানোর জন্য ইজ যে ভার্বটা রয়েছে সেটা ব্যবহার করা হয়েছে, এই জন্য মানে এটা লিঙ্কিং ভার্ব। তাহলে বুঝতে পারলেন লিঙ্কিং ভার্ব কি? আর এখানে যে এই সেন্টেন্সটা যে হি ইজ আ টিচার, এখানে আমরা বুঝতে পারলাম লিঙ্কিং ভার্ব, এতে পরে যে এটা আছে এটা তো অ্যাডজেক্টিভই থাকবে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ থাকবে, কারণ এটা হচ্ছে আপনার একটা নাউনের আগে রয়েছে। এবং টিচার এটা আপনি কিভাবে অ্যাডজেক্টিভ দেখেন, অ্যাডজেক্টিভ কি, যে সংখ্যা বোঝায়।
টিচারটা মূলত এখানে কতজন, এটা এসে একেবারে নির্দিষ্ট করছে যে একজন, এই জন্য সেই হিসাবে এটা অ্যাডজেক্টিভের কাজ করে। আর আর্টিকেল সবসময় অ্যাডজেক্টিভের কাজ করবে। Here the linking verbs connect the adjective intelligent or a noun teacher with the subject, মানে যেটা বললাম যে এখানে যে লিঙ্কিং ভার্বস রয়েছে সেটা কানেক্ট করতেছে, সংযোগ করতেছে অ্যাডজেক্টিভ ইন্টেলিজেন্ট, অর্থাৎ এই সেন্টেন্সে এই ইন্টেলিজেন্টের সাথে মতিনকে সম্পর্ক করতেছে, আবার হির সাথে টিচার, এই জন্য এখানে যে ভার্বটা রয়েছে সেটা লিঙ্কিং ভার্ব। এরপরে অ্যাডভার্বস, এটা পড়েন। আচ্ছা শোনেন, আপনার এই যে পড়তে বলতেছে বলে কি আপনি মাইন্ড করছেন না তো? পড়েন, মানে আপনি ভালো পড়তে পারছেন তো, এই জন্য পড়েন। An adverb is a word that modifies a verb, an adjective or another adverb. Adverb হচ্ছে একটি শব্দ যেটি ভার্ব এবং অ্যাডজেক্টিভ কিংবা আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে। The teacher carefully takes the homework. যেমন উদাহরণস্বরূপ হচ্ছে শিক্ষক শিক্ষকদের সাথে তাদের বাড়ির কাজটি হচ্ছে চেক, মানে হচ্ছে চেক করতেছে, ও যাচাই বাছাই করতেছে। চেক বলতে যাচাই করা। Carefully is an adverb that modifies the verb check. এখানে carefully হচ্ছে একটি adverb যেটা ভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করে। আচ্ছা বলছে এই আজকে একটু রাখতেছে, হ্যাঁ এই পর্যন্তই। আমার এই যে ডেস্কটপ রয়েছে, ডেস্কটপের ভিতরে ইঁদুর ঢুকেছে, বুঝেছেন? খুব ঝামেলা করতেছে, এখন এই পিসিটা বন্ধ করতে হবে, মানে এই জন্য বারবার শব্দ হচ্ছে যে আমি এর আগে একবার এখন বুঝতে পারছি যে পুরোই নড়তেছে। এখন তার মারগুলা কেটে দিলে তো সব বাদ যাবে। আচ্ছা দাঁড়ান, এইটুকু পড়েই ফেলেন, একটু পরে করে। এই যে এইটুকু, এটা হ্যাঁ এটা বুঝতে পারছেন? অ্যাডভার্ব এক্সাম্পলটা পড়েন। enthusiastic মানে উৎসাহী বা খুবই আনন্দিত বোঝায়। about doing his homework, এখানে formal এটা যে এটার উৎসাহী সে formal হচ্ছে তার বাড়ির কাজ প্রচুর উৎসাহের সাথে করছে। এখানে উৎসাহী বলতে এখানে আপনি বলতে পারেন এই যে এটা অর্থ আগ্রহী বলতে পারেন, যে তমাল এক্সট্রিমলি আন্তরিকভাবে সে তার বাড়ির কাজ করা সম্পর্কে আগ্রহী। এই যে এক্সট্রিমলি, এটা কোন পার্ট অফ স্পেস? অ্যাডভার্ব। কারণ কি? অ্যাডভার্ব, কারণ এটা অ্যাডজেক্টিভ মডিফাই। তারপরে হিয়ার এক্সট্রিমলি ইজ অ্যান অ্যাডভার্ব দ্যাট মডিফাইজ দ্য অ্যাডজেক্টিভ এনথুজিয়াস্টিক। ঠিক আছে। এরপরে মালিহা রান আউট অফ দ্য ক্লাসরুম ভেরি কুইকলি, মানে মালিহা ক্লাসরুম থেকে খুব দ্রুত বের হয়ে গেল। ঠিক আছে, এখানে এই যে ভেরিটা রয়েছে, ভেরি এটা অ্যাডভার্ব এবং কুইকলি অ্যাডভার্বকে মডিফাই করতেছে, মানে একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। বলা হচ্ছে হিয়ার ভেরি ইজ অ্যান অ্যাডভার্ব দ্যাট মডিফাইজ দ্য অ্যাডভার্ব কুইকলি। বুঝতে পারছেন? এখানে ভেরিটা একটা অ্যাডভার্ব, সে আর একটা অ্যাডভার্ব পরবর্তীতে যেটা রয়েছে কুইকলি, এটাকে মডিফাই করতেছে। এরপরে প্রিপজিশনস আর ওয়ার্ডস দ্যাট কানেক্ট আ নাউন অর প্রোনাউন টু অ্যানাদার ওয়ার্ড ইন আ সেন্টেন্স। প্রিপজিশন হচ্ছে কতগুলা শব্দ যেগুলা কানেক্ট করে, সংযোগ করে কোনো একটা নাউন অথবা প্রোনাউনকে টু দ্য অ্যানাদার ওয়ার্ড, অন্য একটা শব্দের সাথে ইন আ সেন্টেন্স, একটা বাক্যের মধ্যে। সাম কমন প্রিপজিশনস আর, যে এইগুলা সবই প্রিপজিশন তো কি জানেনি, তাই না? কিন্তু গ্রামারের মধ্যে কিন্তু সব থেকে মানুষের বেশি ভুল হয় প্রিপজিশন, কারণ এটা মানে সেন্টেন্সের ওয়ার্ডের সাথে সাথে মিনিং চেঞ্জ হয়। এজন্য প্রিপজিশনটা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। প্রিপজিশন মুখস্থর জিনিস। যেমন মনে করেন যে একটা উদাহরণ, এই যে
এই যে অ্যাবাইড মানে কি জানেন? মেনে চলা, বুঝেছেন? মেনে চলা। হ্যাঁ। এটার অর্থ মনে করেন এর সাথে প্রিপোজিশন আমি বাই বসাই, কারণ এটার অর্থ হবে কি উচিত। মানে যেমন এখানে বলছে স্টুডেন্ট শুড অ্যাবাইড বাই টিচার্স অ্যাডভাইস, মানে এটা অর্থ তখন যে শিক্ষার্থীদের উচিত শিক্ষকের উপদেশ মেনে চলা। কিন্তু আপনি যদি এই অ্যাবাইডের সাথে প্রিপোজিশন উইথ দেন তখন এটা অর্থ হয় সঙ্গে থাকা, যেমন হি অ্যাবাইডস উইথ মি, সে আমার সঙ্গে আছে, বুঝতে পারছেন? আবার যদি মনে করেন আপনি এখানে ইন দেন, ইন, তখন এটার অর্থ হয় বাস করা, যেমন আই অ্যাবাইড ইন, মনে করেন আপনি ইউ অ্যাবাইড ইন ঝিনেদা, মানে ঝিনেদাতে বাস করেন বা থাকেন। তো এই জন্য প্রিপোজিশন খুবই কঠিন হয়ে যায় যদি আপনি অর্থ না জানেন, পড়া জিনিস, মুখস্থ জিনিস। এবারে কনজাংশনস। কনজাংশনস জয়েন টুগেদার ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড ক্লজ। এখানে কনজাংশন যুক্ত করে শব্দ, ফ্রেজ এবং ক্লজ, এগুলাকে একত্রে নিয়ে আসে। এই যে টুগেদার মানে একসাথে নিয়ে আসে, একত্রে সব কিছু বোঝায়। উদাহরণ হচ্ছে হি অ্যান্ড হিজ ব্রাদার উইল কাম। এই যে এখানে হি এই যে ওয়ার্ড মানে একটা শব্দ এবং হিজ ব্রাদার একটা ফ্রেজ। এই যে একটা শব্দের সাথে আর একটা শব্দ এই অ্যান্ড কনজাংশনের মাধ্যমে দুইটা এখন এক হয়েছে, মানে দুইটা জিনিসকে একসাথে বোঝানো হচ্ছে যে সে এবং তার ভাই দুইটা একরকম কাজ করতেছে। সে এবং তার ভাই উইল কাম, আসবে। এখানে এই যে ওয়ার্ডসকে একত্রে নিয়ে এসেছে। হি কেম টু দ্য ক্লাস, সে ক্লাসে এসেছিল, অ্যান্ড স্টার্টেড টিচিং, এবং টিচিং মানে শিক্ষা দেওয়া শুরু করেছিল। এখানে দেখেন এখানে একটা ভার্ব রয়েছে, এখানে আর একটা ভার্ব রয়েছে। যদি একটা সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব থাকে তখন সেখানে বুঝতে হবে প্রতিটা ফাইনাইট ভার্বের জন্য একটা ক্লজ, এখানে দুইটা ক্লজ রয়েছে। তার মানে এইখানে যে অ্যান্ড রয়েছে এটা ক্লজের সাথে, মানে দুইটা ক্লজকে একত্রে নিয়ে এসেছে এই অ্যান্ডের মাধ্যমে। এই জন্য দেখেন এই সেন্টেন্সের আগে আর যেহেতু একই ব্যক্তি এই জন্য এখানে আর সাবজেক্ট দেওয়া হয়নি। ইট ইজ ইজি টু সে, মানে এটা বলা সহজ, বাট ডিফিকাল্ট টু ডু, কিন্তু এটা করা কঠিন। হ্যাঁ, এখানে দেখেন বাট, এটা কনজাংশন। কারণ কি? কারণ এই জায়গায় কিন্তু দেখেন এই ইজটা ফাইনাইট ভার্ব আর এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, এই জন্য এটা হচ্ছে ফ্রেজ আর এটা ক্লজ। ঠিক আছে, এই ক্লজ মানে একটা সেন্টেন্স ফ্রেজের সাথে এই বাটের মাধ্যমে আপনার একত্রে নিয়ে এসেছি, এই জন্য এটা কনজাংশন। শি ইজ ইন্টেলিজেন্ট দেয়ারফর, মানে সুতরাং বা তাই। শি ডাজ নট নিড টু মাচ হেল্প, মানে সে মেধাবী তাই তার খুব বেশি সাহায্যের দরকার হয় না। ঠিক আছে, এখানে দেখেন এই যে ক্লজ, এইখানে একটা ভার্ব রয়েছে, এটা একটা ভার্ব, দুইটা ভার্ব রয়েছে ফাইনাইট, এই জন্য ক্লজ, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, দুইটা ক্লজকে একত্রে নিয়ে এসছে এই যে কনজাংশন সেটার দ্বারা। বুঝতে পারছেন?